সিক্স সেমে সবাইকে স্বাগতম। আমরা সিক্স সেমে কী পড়াবো না পড়াবো তার একটা ইন্ট্রোডাকশন করছি, দেন আমরা সাবজেক্টে ঢুকবো। তো কতগুলো কথা বলার আছে, সেগুলো তোমাদের জেনে রাখার দরকারও আছে। এবার যে যে টপিকসগুলো পড়াচ্ছি সেই টপিকসগুলো হচ্ছে দুটো টপিকস হচ্ছে, একটা টপিকস হচ্ছে আমার CC13, যেখানে থাকবে ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস, কম্পালসারি পেপার, এটা তোমাকে পড়তেই হবে। ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস 65 মার্কস, CC13 কম্পালসারি। ডিএসসি দুটো পেপার আছে, একটা পেপার হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আরেকটা পেপার হচ্ছে টপোলজি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি একদম ইজি সাবজেক্ট, ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে আমার কোনো জটিলতা নেই। ডিফারেন্সিয়াল জিওমেট্রির প্যারালাল যে সাবজেক্টটা আছে ম্যাথমেটিক্যাল মডেলিং, সেটাও ইজি, ওই জন্য অনেকে ম্যাথমেটিক্যাল মডেলিং নেয়। কিছু কিছু কলেজ ডিফারেন্সিয়াল জিওমেট্রিটাকে কম্পালসারি করে দিয়েছে, বিশেষ করে মনীন্দ্র বলো, আশুতোষ বলো, এরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি কম্পালসারি করে দিয়েছে। কারণ আশুতোষ কলেজ ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা কম্পালসারি করার অনেকগুলো কারণও আছে, আমার সঙ্গে কিছু লড়াইও হয়েছিল, সেটা তোমাদের জেনে রাখার দরকারও আছে। লকডাউন সিচুয়েশনে ডিফারেন্সিয়াল জিওমেট্রি দেবে না, তো ওরা সবাই একদম, আমি যখন বলেছিলাম যে এটা আমার স্পেশাল পেপার রে বাবা, ডিফারেন্সিয়াল জিওমেট্রি মাস্টার ডিগ্রিতে আমি স্পেশাল পেপার পড়েছি, মঞ্জুষা মজুমদারের কাছে আমি পড়েছি, উনার বই পর্যন্ত আছে, আমি এটা বেটার করে পড়াবো। তো মঞ্জুষা মজুমদারের ডিফারেন্সিয়াল জিওমেট্রি বইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেদিন ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াবো, তবু আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে স্পেশাল পেপার, আমি যে ম্যাডামের কাছে পড়েছি মঞ্জুষা মজুমদার, উনার বই হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এইটুকু 65 মার্কস, যদিও এই বইটা খুব একটা ভালো নয়, কিন্তু নাম্বার তো 65-এর হিসাবে তো ঠিকই আছে। তা আমি যখন ওদেরকে বললাম যে ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা তোমরা নাও, একদম 100% কমন পাবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমি আছি। কলেজে যখন কলেজ বলছে যে না, ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়ানোর টিচার নেই, ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোনো মতে দেওয়া যাবে না, তার পরিবর্তে যে অপশনালগুলো আছে সেইগুলো নাকি দেবে, ফ্লুইড কি সব আছে, তারপরে ম্যাথমেটিক্যাল মডেলিং, এগুলো দেবে, কি একটা দেবে। তারপরে আমি ওদেরকে বলেছিলাম যে স্যার আপনি, আমাকে বলছিল স্যার আপনি পড়িয়ে দেবেন, আমি বলছি হ্যাঁ। তো ওরা বলেছিল, আমি বলেছিলাম তুমি বলতে পারো যে আমি স্যার কলেজে পড়ার দরকার নেই, আমি পড়ে নেব। ওরা তখন আমার কথার নাম বলে দিয়েছে যে সেলিম স্যার পড়িয়ে দেবে, আমার কলেজ থেকে না পড়লে হবে। তারপরে প্রচুর নাকি কী সব বকাবকি করেছিল, করে ওরা চ্যালেঞ্জ নিয়েছিল, সেই চ্যালেঞ্জে ওরা সাকসেস হয়েছে। লকডাউন সিচুয়েশনে পরীক্ষা হয়েছিল, সেখানে বেশ কজন দারুণ নাম্বার পেয়েছিল, দারুণ 94, 95 ডিফারেন্সিয়াল জিওমেট্রি পেপারটাতে পেয়েছিল। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি আশুতোষ কলেজ ওই জন্য একদম কম্পালসারি করে দিয়েছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি মনীন্দ্র কলেজের একটা সুবিধা কি, মনীন্দ্রচন্দ্র কলেজ যারাই আছো ডিফারেন্সিয়াল জিওমেট্রি নাও, কিচ্ছু অন্য ভেবো না, কারণ ওখানে সৌমিত্র স্যার, যে বইটা আমরা পড়লাম এলপিপির জন্য, উনি পড়াবেন ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আর উনি যদি ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়ান তার মানে অসম্ভব ভালো পড়াবে, এইটুকু বলা যেতে পারে। তুই বলছো স্যার কেন? কারণ উনার অলরেডি ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা যেহেতু আমি পড়াবো, ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেহেতু একটু নতুন সাবজেক্ট, ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেহেতু আমাকে পড়াতে হবে, সেই কারণে আমার ডিফারেন্সিয়াল জিওমেট্রির এতগুলো বই। ডিফারেন্সিয়াল জিওমেট্রি আমি কতটা স্টাডি করেছি তোমরা ভাবতে পারবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি, এটা রিমেনিয়ান জিওমেট্রি অবশ্য। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেটা বুক লিস্টে লেখা আছে সেই বইটা হচ্ছে দিস ওয়ান, TJ উইলমোর। এই বইটা আমাকে ডলারে কিনতে হয়েছে, $19.95 দিয়ে এটা আমাকে কিনতে হয়েছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে বুক লিস্টটা যেটা ছিল, সিলেবাস ছিল, সেখানকার প্রথম বইটা যথেষ্ট ভালো বই, নট ডাউট, শিখেছি অনেক কিছু। তারপরে ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরও একটা বিদেশি রাইটারের বই, সেটা হচ্ছে ক্রিসিঞ্চ বলে, এটাও ডলারে কিনতে হয়েছে $18.95, মানে বুঝতে পারছো প্রায় 1500-1600 করে দাম ছিল, 1900 করে দাম ছিল এটা। ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরেকটা ডিফারেন্সিয়াল জিওমেট্রি কুমার সেন স্যারের একটা বই, এটা ভালো লাগেনি আমার বইটা, এটা আমাকে নিতে হয়েছে, এটা অবশ্যই ইন্ডিয়ান রুপিতে আছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রির কে দুবে, ভালো, যথেষ্ট ভালো, উইলি পাবলিকেশনের, এটাও আমাকে কিনতে হয়েছিল ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য। ডিফারেন্সিয়াল জিওমেট্রির প্রথম পার্ট হচ্ছে টেনসার ক্যালকুলাস, সেই বইটা হচ্ছে ইউসি দে, আমাদের রাইটার, খুব ভালো এই বইটা টেনসার ক্যালকুলাসের জন্য। ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরেকটা বই মিত্তল অ্যান্ড আগরওয়াল,
এই বইটাও আমার ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য কিনতে হয়েছিল। প্রত্যেকটা বই দেখেছো পাতলা পাতলা বই, তার মানে ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেটুকু আমাদের সিলেবাসে আছে সেটা একদম ইজি। হ্যাঁ, ইজি মানে পড়তে হবে। অনেকের ধারণা হচ্ছে না পড়ে কি করে পাশ করা যায় স্যার, ওরকম কোনো টপিকস আছে যে আমি স্যার পড়বো না কোনো দিন আর এমনি পাশ করে যাব, আমি স্যার লাইভ ক্লাস কোনো দিন করবো না, আমি এমনি পাশ করে যাব? এই ধরনের ধারণা যাদের আছে তারা জাস্ট স্বপ্ন থেকে মানে ঘুম থেকে জাস্ট ওঠো, ঘুম থেকে ওঠো, না পড়ে কিছু হয় না, তোমরা জানো নিশ্চয়ই। এবার এই ডিফারেন্সিয়াল জিওমেট্রির এইগুলো বই ছাড়াও আমি যে বইটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে এইগুলো সব ডিফারেন্সিয়াল জিওমেট্রির বই। ইভেন মঞ্জুষা মজুমদারের যে বইটা সেটা ডিফারেন্সিয়াল জিওমেট্রির বই। ওকে, সব বইগুলো এক ধারে রাখো। তারপরে আমি একটা ব্রহ্মাস্ত্র পেলাম, টেনসার ক্যালকুলাস অ্যান্ড ডিফারেন্সিয়াল জিওমেট্রি। যখন আমি প্রসূন কুমার নায়কের এই বইটা পেলাম তখন আর অন্য কোনো বই লাগে না। অসম্ভব ভালো বই, দিল্লির পাবলিকেশন হাউস থেকে এটা তৈরি হয়েছে। প্রসূন কুমার নায়ক, এই বইটা যদি তোমরা পড়ে নাও আর কোনো বই লাগবে না। পরের দিকে আমি এই বই থেকে পড়াতে শুরু করলাম। আগের বছরও দেখলাম যে একদম 100% কমন, তার আগের বছরও 100% কমন। ওকে, আরেকটা যে বই আছে সেটা হচ্ছে দিস ওয়ান, টেনসার ক্যালকুলাস। কোন স্যারের বই রে বাবা, কোন স্যারের বই? সৌমিত্র মুখোপাধ্যায়ের বই। এটা হচ্ছে সৌমিত্র মুখোপাধ্যায়ের বই, টেনসার ক্যালকুলাস, এইটুকু বই। ওকে, কিন্তু টেনসার ক্যালকুলাসটা বেসিক্যালি আমরাও পড়েছিলাম যখন আমাদের সময় অনার্সে শুধু টেনসার ক্যালকুলাসটা ছিল। এই বইটা হচ্ছে সৌমিত্র স্যারের। সৌমিত্র স্যার হচ্ছে মনীন্দ্রচন্দ্র কলেজের স্যার। ডিফারেন্সিয়াল জিওমেট্রির ফার্স্ট পার্টটা হচ্ছে এটা। উনি এখনও ডিফারেন্সিয়াল জিওমেট্রির ওপর বই লিখবেন বলছেন, কিন্তু এই বইটা দারুণ বই। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি সৌমিত্র স্যার পড়াবে, মানে এই বইটা পড়াবে প্লাস তার সঙ্গে আরও কিছু পড়াবে। আরেকটা মজার জিনিস হচ্ছে সৌমিত্র স্যার নিজে কোশ্চিন করেন, সেই জন্য ওই পরীক্ষার আগে হয়তো বলে দেবে যে এই 10টা কোশ্চিন তোমরা করে যাও, কমন আসতে পারে। দেখবে 10টার মধ্যে 7টা কমন এসছে। এটা গোপন কথা কিন্তু একটা সত্যি সত্যি কথা। তা 7টা কমন আসবে, ওই 7টা কমন তুমি বোঝাও যায় যে এই এই কোশ্চিনগুলো আসবে, এর বাইরে আসবে না, বোঝা যায়, সত্যি সত্যি বোঝা যায়। আমার কটা 20 থেকে 22টা ক্লাস হয়েছিল আগের বছর, পুরো সিলেবাস শেষ, আর কিছু নেই। ওই জন্য ওটা সপ্তাহে একদিন করে পড়াবো, কিন্তু পড়তে হবে। মিনিমাম এফোর্টে ভালো একটা সাবজেক্ট ডিফারেন্সিয়াল জিওমেট্রি তোমরা নিতে পারো। এখন হয়তো দিচ্ছে, কিন্তু আগে ডিফারেন্সিয়াল জিওমেট্রি বেশিরভাগটাই ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়েছিল, ঠিক আছে? তো তোমরা এই এই সাবজেক্টটা চুজ করতে পারো। আমি যদি তোমরা যদি কেউ বলো যে না স্যার এটা আমি নেবো না, মডেলিং নেবো, আমি যে কোনো অসুবিধা নেই, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটা নাও। টপোলজি সাবজেক্টটা আমি প্রতি বছর তোমাদের জন্য বলি যে তোমাদের জন্য আমি যেন এক্সেপশনাল কেস, প্রতি বছরে বলতাম যে এটা খুব ভালো সাবজেক্ট, এই সাবজেক্ট না পড়লে যেন অনেক কিছু ইনকমপ্লিট থাকবে। তোমাদের ক্ষেত্রে আমি চেঞ্জ করছি কথা, টার্মটা চেঞ্জ করছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি যেটা যদি তুমি না ইগনোর করো, করতে পারো। কিন্তু তোমার যদি সাবজেক্ট শিখতে হয়, মাস্টার ডিগ্রি যদি করতে হয়, ফিউচারে যদি তুমি অন্য কিছু নিয়ে আরও এগোতে চাও, তো তোমাকে টপোলজিটা পড়তেই হবে, জানতেই হবে। টপোলজি জানতে হবে। ইভেন টপোলজি এখন না পড়লে তুমি মাস্টার ডিগ্রিতে টপোলজি পড়বে। তুমি ডিফারেন্সিয়াল জিওমেট্রি এখন না পড়লেও মাস্টার ডিগ্রিতে তুমি ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়বে, পড়বেই, পড়তেই হবে। ম্যাট্রিক স্পেসের সঙ্গে টপোলজির এত সুন্দর রিলেশন আছে, সেই রিলেশনগুলো আমি তোমাদেরকে দেখাবো। ম্যাট্রিক স্পেস আর টপোলজি, এই দুটো, আমি এখানে একটা ভুল করলাম, সেটা হচ্ছে তোমাদেরকে শুধু লিঙ্ক দিয়েছি, আমার টপোলজিতেও লিঙ্ক দেওয়া উচিত ছিল যারা শুধু টপোলজি পড়ছে। যাই হোক, ম্যাট্রিক স্পেসে যে যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোই দেখবে টপোলজিতে আছে, সেম চ্যাপ্টার সেম। ম্যাট্রিক স্পেসে কিছু কিছু ছেলেপেলেগুলোকে দেখেছি, আমি জানি না এরা কেন কোন জায়গা থেকে জন্মেছে, পণ্ডিত কি করে হচ্ছে আমি সেটাই বুঝে উঠতে পারি না। দুটো চ্যাপ্টার পড়ার পর লাস্টের চ্যাপ্টারগুলোকে ছেড়ে দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে লাস্টের চ্যাপ্টার থেকে হুবহু কমন কোশ্চেন আসছে। 2-3টে চ্যাপ্টার পরে, যেমন তোমাদের মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তি ছিল যারা প্রবাবিলিটিটাকে পড়লো, লাস্টের দুটো চ্যাপ্টার পড়লো না, স্ট্যাটিস্টিক্সের প্রথম চ্যাপ্টারটা পড়লো, তারপরে আর পড়লো না। মানে এনার্জি নেই, এনার্জিলেস পারসন, এমন এনার্জিলেস পারসন, মানে সারাক্ষণ ঘুমিয়ে দাও, শুয়ে দাও, তারপরে একটু মাথা করে দাও, ওই টাইপের পারসন। তাদেরকে কি করে ম্যাথমেটিক্সের মতো সাবজেক্ট পাশ করানো যায়, খুব সমস্যা। তো এই এনার্জিলেস পারসনদেরকে আমি পারবো না পাশ করাতে।
ম্যাট্রিক স্পেসের এবার লাস্টের দিক থেকে এত সুন্দর সুন্দর কোশ্চিন এসেছিল, হুবহু কমন। কমপ্লেক্স অ্যানালাইসিস তো জাস্ট নামেই কমপ্লেক্স অ্যানালাইসিস, খুব ইজি একটা সাবজেক্ট। কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য যে দুটো বই আছে আমি তোমাদের লিস্ট করে বইগুলো লিস্ট করে দিয়ে দেবো। কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য বিএস তাইগি কমপ্লেক্স ভেরিয়েবল, এই বইটা যথেষ্ট ভালো বই। এছাড়া কমপ্লেক্স ভেরিয়েবল রামনাথ কেদারনাথ পাবলিকেশনের বই। অ্যাকচুয়ালি কি এই বইটার কপি পেস্ট হচ্ছে দিস ওয়ান, রাইটারের নামটা শুধু চেঞ্জ করে দিয়েছে। আমি জানি না কেন, এটা কি করে সম্ভব। এখানে তোমরা যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে এই জায়গাটাতে এটা রামনাথ কেদারনাথ পাবলিকেশনের সিম্বল। তো রামনাথ কেদারনাথ পাবলিকেশনের দুটো বই, এই বইটাই এখানে নিয়ে এসছে, এটা গুপ্তা গুপ্তা বলে, তো এই বইটা এখানে নিয়ে এসছে, কিন্তু এটা একটু প্রিন্টিং মিস্টেক যেগুলো ছিল সেগুলোকে কাটিয়ে দিয়েছে। এই বইটাকে এখন সেম পাবলিকেশন হাউস থেকে আসে, খুব ভালো বই, এই বইটাই যথেষ্ট ভালো বই, আর কোনো বই নেওয়ার দরকার নেই। কিন্তু এই বইটা পাওয়া যায় না। এই বইটা তোমরা কোথায় পাবে বলছি, এটা তুমি ন্যাশনাল যে বুক স্টল আছে সেখানে পাবে, ওরা একটু ডিসকাউন্ট কম দেয়। আর টেকনো ওয়ার্ল্ডকে বলা আছে যে এই বইটা যেন কিছুটা এনে দেয়, তাহলে এই বইটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাহলে কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য আমরা এই সমস্ত বইগুলো নেব। এছাড়া গাদাগুচ্ছ বই আছে, বইয়ের কোনো শেষ নেই, কিন্তু এত বই আমার দরকার নেই। ইন্ডিয়ান রাইটারের অনেকগুলো বই আছে, কিন্তু সেই বইগুলো নিও না, তার পরিবর্তে এগুলো সব ইন্ডিয়ান রাইটার, মানে মানে ইন্ডিয়ান কেন বলছি, একদম বাঙালি রাইটারের কিছু বই আছে যে যাদের কাছে আমরা পড়েছি বিশেষ করে। আমি পাইনি, মানে গিয়েছিলাম তো আমাকে শোভাকর গাঙ্গুলিটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, শোভাকর গাঙ্গুলি আমার স্যার, আমি ওনার কাছে পড়েছি। শোভাকর গাঙ্গুলি আমার স্পেশালের স্যার, আমি ওনার কাছে পড়েছি, মানে হারমোনিক অ্যানালাইসিস আমার স্পেশাল ছিল, ওনার কাছে আমি পড়েছিলাম। তো শোভাকর গাঙ্গুলির তো আমার অনেকগুলো বই আছে রে বাবা। আমার স্যার এই শোভাকর গাঙ্গুলি ফার্স্ট এডিশন, শোভাকর গাঙ্গুলি পরের এডিশন, শোভাকর গাঙ্গুলি আরেকটা এডিশন, এতগুলো। তো এগুলো সব তাহলে কি আবার কিনতে হবে না এটাতেই চলে যাবে? কে বলেছিল এটা কিনতে? কোনোদিন আমি বলেছিলাম? ইম্পসিবল, এটা বলতেই পারি না। না মানে ওই দোকানে দিয়ে দিয়েছিল, বললো এই দুটো বই নেই, এটা নিয়ে এই যাও। বই, এই বইগুলো দিয়ে দেয় কেন? কারণ বিক্রি হয় না, দিয়ে দেয় জন্য। এটাও তাহলে একটা বই, ইউসি দে কমপ্লেক্স অ্যানালাইসিস। এটা কখনকার? এটা হচ্ছে আমাদের সময় যখন মডিউল সিস্টেম ছিল, সেমিস্টার সিস্টেম ছিল না, তখন কি হতো, কমপ্লেক্স অ্যানালাইসিসে জিরো চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে জিরো, সেই চ্যাপ্টারটা ছিল। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের জিরো চ্যাপ্টার, যেটা নাকি মাস্টার ডিগ্রি পড়তে গিয়ে কাজে লাগে, তার জন্য এই বইগুলো ঠিক আছে, ওকে। কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস আর জিরো চ্যাপ্টার নেই। মাস্টার ডিগ্রির অনেকগুলো টপিক এখানে ঢুকে গেছে, অর্থাৎ কনফর্মাল ম্যাপিং থেকে শুরু করে পাওয়ার সিরিজ এক্সপানশন ইন কমপ্লেক্স নাম্বার থেকে শুরু করে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, কমপ্লেক্স কমপ্লেক্সের তোমার অ্যানালাইটিক ফাংশন, যে হারমোনিক ফাংশন, মিল থমসন মেথড, সব যখন ঢুকে গেছে, তার মানে এই বইগুলো আর চলছে না। এরপরের আরও কিছু হায়ার হায়ার বই দরকার, সেটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবলের যে বইগুলো আছে সেই বইগুলো, ওকে। এটা গেল কমপ্লেক্সের গল্প স্বল্প। তো কমপ্লেক্স অ্যানালাইসিস আর ম্যাট্রিক স্পেস কম্পালসারি তোমাকে নিতেই হচ্ছে। সো কমপ্লেক্স অ্যানালাইসিস ম্যাট্রিক স্পেস যেহেতু নিতেই হচ্ছে, ম্যাট্রিক স্পেস আর কমপ্লেক্স অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিসটা একদম আলাদা প্যাটার্ন, এটার সঙ্গে এটা আবার খাপ খাচ্ছে না, অন্যরকম গল্প। কিন্তু ম্যাট্রিক স্পেসের অর্ধেক জিনিস টপোলজিতে আছে। টপোলজি তারাই নেবে যাদের বেসিক কনসেপ্ট আছে। আগের বার আমার এই নিয়ে একটা লড়াই হয়েছিল, তোমরা ভাবতে পারবে না। সেই লড়াইটা ঠিক এরকম টাইপের, যে একটা টিচার বলছে যে একটা টিচার বলছে যে বাঘা বাঘা টিচারগুলো বলছে টপোলজি নাকি অ্যানালাইসিস না জানলে বোঝানো যাবে না, একদম প্রকাশ্যে ভিডিও লেকচার বের করে সব বলছে। আর আমি বলছি যে না, অ্যানালাইসিসের বেসিক কনসেপ্ট না থাকলে টপোলজি বোঝানো টাফ। উনি বলছেন যে যদি টপোলজি বুঝতে হয় তাহলে সেট বুঝতে হবে আর ম্যাপিং বুঝতে হবে, আর নাকি কিচ্ছু না বুঝলেও চলবে। আমি যে অত সহজ নয় রে বাবা। তারপরে কি হলো, টপোলজির ওই স্যারকে বারবার ছেলেপেলেগুলো বলছে যে স্যার একটু সাজেশন দিন, স্যার সাজেশন দিয়ে বারবার বলছে। বলছি টপোলজির আবার সাজেশন হয় নাকি, টপোলজির আবার সাজেশন হয় নাকি, এরকম সব বলে বলে একদম মানে যা ইচ্ছে তাই করেছে। আমি কি করেছি, একটা টপোলজি সাজেশন দিয়েছি, আর টপোলজি সাজেশন থেকে হুবহু সব কমন পেয়ে গেছে, সাজেশন থেকে কমন পেয়ে গেছে। তারপরে তখন বেশ কিছুজন
শোনা যাচ্ছে এবার? স্যার এখন যাচ্ছে। ওকে। তো টপোলজি আমি একটা সাজেশন দিয়েছিলাম লাস্ট মুহূর্তে, ওই সাজেশনটা মিলে গেছে, পুরো সাজেশন পুরো মিলে গেছে। এবার ওই টিচার মানে যা হয় বিরূপ প্রতিক্রিয়া, কিন্তু এখন দেখলাম কি যে ওই টিচার আর টপোলজি মনে হয় পড়ায় না, ছেড়ে দিয়েছে, মনে হয় পড়ায় না। আর আমি আগেরবার প্রায় 350 জন টপোলজি পড়াতাম। টপোলজির হোয়াটসঅ্যাপ গ্রুপে যতজন ছিল 395, তার বেশি ছাড়া কম নয়, এবং সবাই নিয়েছে। সাপ্লিও বেশি জন পেয়েছে, খুব ন্যাচারাল কথা, এতজন পেয়েছে। কিছু কিছু টিচারের ধরো কথা কথা বললাম যে টপোলজি 10 জন পড়ে, আর সে যদি এবার বলে যে আমার কাছে যারা যারা পড়েছে 100% পাস করে গেছে, তাহলে এটা খুব ন্যাচারাল, শুনতে ভালো লাগবে। ঠিকই তো, 100% পাস করে গেছে। আমি কোনোদিন বলতেই পারবো না যে 100% পাস করে গেছে। অনেকজন সাপ্লি পেয়েছে, এটা বলছি তো, আমি তো বারবার বলছি যে অনেকজন সাপ্লি পেয়েছে, কিছু করার নেই। তো টপোলজি এই সাবজেক্টটা যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার আছে রে বাবা, বিশেষ করে সেটিং আর তোমার পয়েন্ট সেট থিওরির যে জায়গাগুলো, সিকোয়েন্সটা ভালো জানো, কন্টিনিউটি খুব সুন্দর জানো, তারা টপোলজি নাও, দারুণ মজা পাবে, অন্যরকম একটা ফিলিংস হবে, অন্যরকম মনে হবে যে স্যার কিছু কিছু তো একটা ভালো জিনিস পড়ছে, এরকম মনে হবে। তোমাদেরকে আমি সিলেবাসটা একটু দেখাচ্ছি। সিলেবাসটা দেখালে একদম ক্লিয়ার হয়ে যাবে। স্যার বলো। তাহলে ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য কোন বইটা কিনবো? প্রসূন কুমার নায়ক, শুধু প্রসূন কুমার নায়ক বই কিনবে, বাকি আমি লেখাবো, আমি সব কিছু করে দেবো, ঠিক আছে? ওকে। আর আর হচ্ছে ম্যাট্রিক স্পেসের জন্য এমডি ইসমাইল হক, যথেষ্ট ভালো বই। ইসমাইলদার যত বই তোমরা পড়েছো ভালো পড়েছো, বুঝতেই পারছো। তো ইসমাইল হকের একটা ভালো বই ম্যাট্রিক স্পেসের জন্য। ম্যাট্রিক স্পেসের জন্য আমার স্যারের বই হচ্ছে মানবেন্দ্রনাথ মুখার্জির MNM, এই বইটা তোমরা নিতে পারো ম্যাট্রিক স্পেসের জন্য। এই বইটা নিলে এটা আর নেওয়ার দরকার নেই। মানবেন্দ্রনাথ স্যারের কাছে ইসমাইলদাও পড়েছে পিওর ম্যাথমেটিক্সে, আমিও পড়েছি। এই স্যারের আমাদের নোট আছে, সেই নোটগুলোই পরবর্তীতে এই বইটা হয়েছে, সেই বইটার জার্নালাইজেশন হয়েছে এই বইটা। ওকে। তো ম্যাট্রিক স্পেসের জন্য এমডি ইসমাইল হক, আর কোনো কিছু হেজিটেট করার কোনো দরকার নেই, এটাই নেবে। আর আর কোনো অপশন দিচ্ছি না, আমি অপশন দিচ্ছি না বলতে ম্যাট্রিক স্পেসের হাজারো বই আছে, কিন্তু আমি অপশন দিচ্ছি না, আমি এটা স্যার এটাতে কি শুধু ম্যাট্রিক্স স্পেসটাই আছে শুধু নাকি কমপ্লেক্স অ্যানালিসিস না আছে? না, কমপ্লেক্স অ্যানালিসিস থাকলে তো কমপ্লেক্স অ্যানালিসিস লেখা থাকতে রে বাবা, দুটো তো আলাদা জিনিস। ওকে। কমপ্লেক্স অ্যানালিসিসটা বিএসটি আর কি? বিএস তাইগি নেবে, না হলে তুমি এস পণ্যস্বামীর নেবে, কিন্তু আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো, ঠিক আছে? এস পণ্যস্বামী। ওকে। আস্তে আস্তে করে সব বুঝবো, অত চাপ নিও না। শোনো, তাহলে আমরা শুরুতে যে জায়গাটা নিয়ে আলোচনা করছি, কোর্স স্ট্রাকচারে ওয়েট, আমার কোর্স স্ট্রাকচারে আমরা দেখে নিচ্ছি CC13 ম্যাট্রিক স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস, তারপরে CC14টা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স, CC14 প্র্যাকটিক্যাল একটা আছে, প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট। ডিএসসির যে দুটো পেপার আছে, সেই দুটো পেপারের 2টা আমরা পড়বো এবার। তাহলে ডিএসসির দুটো পেপারের মধ্যে কি পড়ছি, ডিএসসির 2গুলো সব পড়বো, এ পড়বো না, 2 পড়বো। সেকেন্ডটা ডিফারেন্সিয়াল জিওমেট্রি, তার সঙ্গে ম্যাথমেটিক্যাল মডেলিং, ফ্লুইডটাও কেউ কেউ দিয়ে দেয়, কিন্তু বাজে সাবজেক্ট হবে। ম্যাথমেটিক্যাল মডেলিং ঠিকঠাক আছে। তার সঙ্গে পয়েন্ট সেট টপোলজি, তার মানে আমি ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা পড়াচ্ছি আর পয়েন্ট সেট টপোলজিটা পড়াচ্ছি। অ্যাস্ট্রোনমি আর স্পেস সায়েন্স এটা কেউ নেয় না, অ্যাডভান্স মেকানিক্সটা ওয়েন পড়িয়ে দেবে, ফ্লুইডটাও পড়াবে, ম্যাথমেটিক্যালটাও ওয়েন স্যারই পড়াবে। ওকে। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি আর পয়েন্ট সেট টপোলজি এই দুটো আমি পড়াচ্ছি। যখনই তোমার মনে হবে যেটা আমার ভালো লাগছে না, তুমি অন্যগুলো নাও, কোনো অসুবিধা নেই। যেটা ভালো লাগছে না অন্যগুলো নাও, বা কলেজ কি করছে সেটা দেখো, বা বন্ধুরা কি করছে সেটা দেখো, বা প্রিভিয়াস দিনের দাদা দিদিরা কি করেছে সেটা দেখো, সেইভাবে নিজে ডিসিশন নাও। কোনো টিচার তোমাকে বুঝিয়ে দিল, গুলিয়ে খাওয়ালে, তারপরে তুমি নিজে সাফারার হলে, এরকমটি যেন না হয়। এবার
ডিফারেন্সিয়াল জিওমেট্রি সিলেবাসটা বড্ড ইজি রে বাবা। ডিফারেন্সিয়াল জিওমেট্রি সিলেবাস আলাদা করে ঘটা করে বলার দরকার নেই। ডিফারেন্সিয়াল জিওমেট্রির প্রথম পার্ট যেটা আছে ওটা টেনসার ক্যালকুলাস, আর টেনসার ক্যালকুলাসের জন্য সৌমিত্রের যে বইটা সেই বইটা, অর্থাৎ এই বইটা, এইটুকু বই, ঠিক আছে। টেনসার ক্যালকুলাসের প্রথম পার্ট পেয়ে গেলে তারপরে ইউনিট 2 এর জন্য পরের পার্টটা আমি তোমাদেরকে বললাম যে টি.জি. উইলমর ডিফারেন্সিয়াল জিওমেট্রি, সেই বইটা আমি ডলারে কিনেছিলাম, এই যে এখান থেকে দেখে কিনেছিলাম। তারপরে আরেকটা বই আছে সেটাও এখান থেকে দেখেই কিনেছিলাম, দুটো বই। কিন্তু ওই নায়কের বইটা যথেষ্ট ভালো। এটা গেল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এবার তোমরা ম্যাট্রিক্স স্পেসে চলে আসো। ম্যাট্রিক্স স্পেসে টোটাল মার্কস আছে কত? ম্যাট্রিক্স প্রসেন কুমার নায়কের বইটা সবকটা ইউনিটই পাওয়া যায়? সব আমি নোটও দিয়ে দেবো, আমি লিখে দেবো, ঠিক আছে। এটা পিডিএফ আছে, তোমরা যদি বলো স্যার আমাকে পিডিএফটা দিয়ে দিন, আমি পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ মানে পুরো বইটাই আছে। ম্যাট্রিক্স স্পেসে তুমি টার্মগুলো দেখো আর রিয়েলাইজ করার চেষ্টা করো কি কি কাজে লাগে। তুমি জাস্ট টার্মগুলোকে বোঝার চেষ্টা করো, আমাকে আর নতুন করে বলার দরকার নেই, তোমরাই বুঝতে পারবে। বলছে ওপেন বল, ওপেন সেট, ওকে, ক্লোজ সেট, কমপ্লিমেন্ট অফ ওপেন সেট, ইন্টিরিয়র পয়েন্ট, ইন্টিরিয়র অফ এ সেট, লিমিট পয়েন্ট, ক্লোজার অফ এ সেট, বাউন্ডারি বলতে কি বুঝি? প্রপার্টি অফ ইন্টিরিয়র অ্যান্ড ক্লোজার বাউন্ডারি, বাউন্ডেড সেট, ডায়ামিটার, ডিস্টেন্স বিটুইন টু সেট, সাবস্পেস অফ এ ম্যাট্রিক্স স্পেস। হলো, টার্মগুলো দেখেছো? সেটিনারের যে টার্মগুলো সেইগুলোই কিনা, ইয়েস অর নো, ঠিক কিনা, বুঝতে পারছো? ওই টার্মগুলো ঠিক একই রকম ভাবে চলে আসো। সিকোয়েন্স করার পর কনভার্জেন্ট সিকোয়েন্স, কোচি সিকোয়েন্স, এভরি কোচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তারপরে কম্প্যাক্টনেস, ক্যান্টো ইন্টারসেকশন থিওরাম, আগেও পড়েছিল সেম থিওরাম। কমপ্লিট প্রপার্টি, কিউ ইজ নট এ কমপ্লিট অর্ডার ফিল্ড, সবাই পড়েছো। আর ইজ এ কমপ্লিট অর্ডার ফিল্ড, কিন্তু কিউ ইজ নট এ কমপ্লিট অর্ডার ফিল্ড, সেটা দিয়ে একটা গল্প। আমি কি এটা কিছু পার্থক্য দেখতে পাচ্ছি? অর্থাৎ কি করতে চাইছি ম্যাট্রিক্স স্পেসে আমাদের কাজই হচ্ছে হায়ার ডাইমেনশনে অ্যানালাইসিস করা। হায়ার ডাইমেনশন বললে ভুল হবে, তাহলে তো ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল হয়ে যেত, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস হয়ে যেত। আমি যে হায়ার স্পেস মানে কি? কালেকশন অফ কন্টিনিউয়াস ফাংশন, তার উপর ম্যাট্রিক, কালেকশন অফ সিকোয়েন্স, তার উপর ম্যাট্রিক, কালেকশন অফ বাউন্ডেড ফাংশন, তাদের উপর নিলাম, বা Rn বা R2 বা কমপ্লেক্স ক্রস নতুন একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে। তার মানে হায়ার ডাইমেনশন না বলে অন্য আরবিটারি স্পেসের উপর অ্যানালাইসিস করাটাকে বলা হচ্ছে ম্যাট্রিক। এই যে কিরকম সাবজেক্ট হতে পারে, সাবজেক্টে না ঢুকলে বুঝতে পারবে না। যারা প্রিভিয়াস দিনে পড়েছো, কি করে সাপ্লি পাও আমি মাঝে মাঝে ভাবি, আমার একটা খারাপও লাগে যে আমি তাহলে খুবই বাজে পড়িয়েছি। কেউ আবার পড়ছো, এখনো পড়ছো যে স্যার আমার সাপ্লি হয়েছে, আমি ম্যাট্রিক পড়ছি, আবার পড়বো। তা আমি, তুমি আবার পড়ছো কেন? তাহলে তুমি অন্য কোনো টিচারের কাছে বলছে না স্যার, আমি হাসতে বলছে স্যার আমি না কিছু পড়িনি স্যার, ওই জন্য সাপ্লি পেয়েছি, আমি এবার পড়বো, আমি কিছুই পড়িনি সেই জন্য সাপ্লি পেয়েছি। তো হাসতেই বলছো, কিন্তু এমন নয়। এমন কিছু ছেলেপেলে আছে যারা ধরো সাপ্লি পেয়েছে, তাহলে বলতেই পারে যে স্যার আপনার কাছে পড়ে আমি সাপ্লি পেয়েছি, আমি পড়বো না আপনার কাছে, অন্য কারো কাছে পড়বো। আমি পড়ো, কোনো অসুবিধা নেই, তোমার যেখানে পড়ে ভালো হবে সেখানে করো। কিন্তু তা করছে না, আবার দ্বিতীয়বার পড়বে। কেউ সাপ্লি পেয়েছে, সঙ্গে সঙ্গে কোর্সটা পারচেস করে নিয়েছে, দিয়ে বলছে কোর্স পারচেস করে নিয়েছি স্যার, কিন্তু আবার লাইভ ক্লাস যখন শুরু করবেন তখন আবার লাইভ ক্লাস করবো। কারণ তুমি কোর্স পারচেস করে নাও, কোর্সে তো পর সব লেকচারগুলো আলোচনা করা হচ্ছে ধরে সিলেবাস ধরে। লাইভ ক্লাসের মজা, ওটা তো অন্যরকম একটা ফিলিংস, তাই না? তোমাদের অবশ্য সেই ফিলিংসগুলো আসবে না, কারণ তোমরা লাইভ ক্লাস তো করো না। লাইভ ক্লাস যদি না করো তো পরে সঙ্গে সঙ্গে লেকচারটা দেখে নিতে হয়, তারপরে যদি স্যার অ্যাসাইনমেন্ট দেয় দেন অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হয়, অনলাইন টেস্টগুলো করতে হয়, সেগুলো তোমরা জানোই না। যেহেতু এই অভ্যেসটা তোমাদের নেই, তাতে লাইভ ক্লাস আর রেকর্ডিং ক্লাস কি স্যার পার্থক্য আমি তো কিছু বুঝতে পারছি না। এই হচ্ছে গল্প, সমস্যাটা এটাই। কিন্তু যদি কেউ লাস্ট সেমে সাবজেক্ট শিখতে চাও, আমার সঙ্গে টাচে থাকতে চাও, তাহলে সপ্তাহে 7 দিনের মতো, সপ্তাহে 6 দিন অন্তত ক্লাসগুলো পরপর করো। যাদের 3টে আছে তারা তো প্রতিদিনই ক্লাস করছো, যাদের 3টে নেই, 2টো আছে বা 1টা আছে, তারা মিনিমাম 5টা করে ক্লাস করছো। তো 5টা করে ক্লাস করো, আমার সঙ্গে সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাও। আমি প্রচুর স্পিডেই পড়াবো এবার, কারণ 3 থেকে হার্ডলি 4 মাসে টাইম পাচ্ছি। ওই 4 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কভার করা
যে কোনো একজন টিচারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং ব্যাপার, আর সেই চ্যালেঞ্জটা আমরা একসেপ্ট করছি। মানে টপোলজি পড়াচ্ছি, ওটা মানে একসেপ্ট করছি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি টপোলজি পড়াতে পারবো, কারণ আমি যে স্যারকে রেসপেক্ট করতাম সেই স্যার হচ্ছে মানবেন্দ্রনাথ মুখার্জি। এখনো রেসপেক্ট করি, মানে এখনো ওই পিওর ম্যাথমেটিক্সের রিউনিয়নের সময় গেছিলাম, তো দূর থেকে শুধু স্যারকেই দেখছিলাম যে স্যার টপোলজি পড়াতো। অন্য স্যারকে রেসপেক্ট করতাম না অতটা, টপোলজি পড়াতো, ম্যাট্রিক্স স্পেস পড়াতো, তেমন রেসপেক্টেবল পার্সন হয়ে গেছে। বারবার দেখবে বাকি সাবজেক্টগুলো উচ্চারণ করছি না, টপোলজি উচ্চারণ করছি, মানে একটা কঠিন সাবজেক্ট সেটাকেও বুঝিয়ে দিচ্ছে, তার মানে রেসপেক্টেবল পার্সন। যাই হোক, চলো, তো কনভার্জেন্ট পেলে তারপরে শোনো পরেরটা দেখো, ম্যাট্রিক্স স্পেসে বলছি, শুধু খালি টার্মগুলো মনে রেখো, সপ্তাহে অ্যানালিসিস পড়েছো। কন্টিনিউটি, ম্যাপিং, তা ম্যাপিং কথাটি বলো না, শুধু বলো কন্টিনিউয়াস ফাংশন বলো, ম্যাপিং আর ফাংশন তো একই জিনিস বাবা। তাহলে কন্টিনিউয়াস ফাংশন মানে সোজা কথা কন্টিনিউটি। কন্টিনিউটিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সিকোয়েন্সের মাধ্যমে। তারপরে আর মাঝে কি কিছু নেই আছে, সেগুলো আর বলিনি, কত আর বলবে। তারপরে ইউনিফর্ম কন্টিনিউটি সবাই জানো। তুই বলবে স্যার এরপরে তো ডিফারেন্সিবিলিটি আছে, কন্টিনিউটির পরে তো ডিফারেন্সিবিলিটি আছে। আমি হ্যাঁ আছে, ওটা আমরা পড়বো না, এটা সিলেবাসে নেই, আপাতত নেই। তুই বলবি এরপরে তো ইন্টিগ্রেবিলিটি আসবে, আমরা তো জানি নিয়ম, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি, এই তো নিয়ম। তাহলে ইন্টিগ্রেবিলিটি আছে, আমি যে ম্যাট্রিক্স স্পেস আরও আছে পরের দিকে, তাহলে ওগুলো আমাদের নেই, ওটা বেঁচে গেছে আমরা, ডিফারেন্সিবিলিটি নেই আর ইন্টিগ্রেবিলিটি নেই। তার পরিবর্তে অন্য দুটো টপিকস আছে, একটা হচ্ছে কম্প্যাক্টনেস ইন ম্যাট্রিক্স স্পেস, তারপরে কানেক্টেডনেস ইন ম্যাট্রিক্স স্পেস, তারপরে কন্ট্রাকশন ম্যাপিং, বানাক ফিক্স পয়েন্ট বলে এইগুলো আছে। এটা কিসের সিলেবাস বললাম রে বাবা? এটা বললাম ম্যাট্রিক্স স্পেসের সিলেবাস। এটা কিসের সিলেবাস বললাম? ম্যাট্রিক্স স্পেসের সিলেবাস। কত নাম্বার আছে? 65-এর মধ্যে 35 এটাই আছে, কমপ্লেক্স বাকিটা আছে। ওকে, এইবার তুমি যদি বলো যে টপোলজির সিলেবাসটা একটু দেখেন না, তা আমি যে টপোলজির সিলেবাসটা তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি ধরতেই পারবে না। টপোলজির যেই সিলেবাস দেখাচ্ছি সেখানে কি কি আছে। আমি যে টপোলজির প্রথম দিকে যা যা গল্প আছে ছেড়ে দাও। তারপর বলেছে নেভারহুড কাকে বলে, হলো। তারপর বলছে ডিরাইভ সেট মানে লিমিট পয়েন্টের কালেকশন কাকে বলে, বাউন্ডারি কাকে বলে, ক্লোজ সেট কাকে বলে, ক্লোজার কাকে বলে, ইন্টেরিয়র অফ এ সেট কাকে বলে। তারপরে কন্টিনিউয়াস ফাংশন বলতে কি বুঝি, ওখানে লিখেছিল কন্টিনিউয়াস ম্যাপিং, এখানে লিখেছে কন্টিনিউয়াস ফাংশন। তারপর বলছে ওপেন ম্যাপ কাকে বলে, ক্লোজড ম্যাপ কাকে বলে। তারপর বলছে হোমোমরফিজম কাকে বলে, আইসোমরফিজম কাকে বলে, ম্যাট্রিকগুলো কি বলে, আর ম্যাট্রিক ইনভেরিয়েন্ট মানে টপোলজির সঙ্গে ম্যাট্রিকের কি সম্পর্ক দিয়ে, এই হচ্ছে টপিকসটা, হলো। এবার তুমি আর কি কি পড়বে, এরপরে আমি বলেছিলাম ওখানে তুমি পড়লে কানেক্টেডনেস, এখানেও তুমি পড়বে কানেক্টেডনেস, সেম, কোনো পার্থক্য নেই। এখানেও তুমি পড়বে কম্প্যাক্টনেস, ওখানেও তুমি পড়েছো কম্প্যাক্ট ম্যাট্রিক স্পেস, এখানে হচ্ছে কম্প্যাক্টনেস ইন টপোলজিক্যাল স্পেস। এখানেও তুমি, ওখানেও হাইনা-বোরেল থিওরাম পড়বে, এখানেও তুমি হাইনা-বোরেল থিওরাম পড়বে, মানে সমস্ত প্রপার্টিগুলো রিলেটেড। ওখানেও তুমি কন্টিনিউটি পড়বে, এখানেও তুমি কন্টিনিউটি পড়বে, এখানেও তুমি কন্টিনিউটির সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়বে, যেটাকে হাইনা কন্টিনিউটি ক্রাইটেরিয়া বলে। তো এই ধরনের জিনিসগুলো আসবে। এখানেও তুমি সিকোয়েন্স চুজ করে সেই সিকোয়েন্সের কনভার্জেন্স পড়বে, সিকোয়েন্সের কনভার্জেন্স কাকে বলে। ক্লাস্টার পয়েন্ট কথাটির মানে হচ্ছে লিমিট পয়েন্ট কাকে বলে, তা লিমিট পয়েন্ট কাকে বলে এটা এখানেও পড়বে। তার মানে টপোলজি আর ম্যাট্রিক্স স্পেস একই জিনিস বলতে গেলে। টপোলজি যদি কেউ পড়ো, যারা টপোলজি পড়বে তাদেরকে ম্যাট্রিক্স স্পেসটাকে গুলে খেতে হবে। ম্যাট্রিক্স স্পেসটা যদি তুমি গুলে খাও, তোমার 50% টপোলজির সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত ছেলেপেলেগুলো ম্যাট্রিক্স স্পেস ঠিকঠাক করে পড়বে না, টপোলজিটা কঠিন লাগবে তাদের, হলো। টপোলজির সিলেবাস বোঝা গেছে, টপোলজির সিলেবাস বোঝা গেছে। এবার টপোলজিতে কি কি আছে স্যার, টপোলজির বই কি? টপোলজির বেশ কিছু বই আছে। টপোলজির বই আর নিতে গিয়ে আমিও ক্লান্ত হয়ে গেছিলাম, বইগুলো আমার সাজানো নেই এখানে, দেখাতে গেলে তো অনেক কিছুই দেখাতে পারবো, সব হ্যাপাজেট হয়ে আছে। টপোলজির যাদেরকেই দেখি তারা যে বইটা থেকে পড়ায় সেই বইটার নাম হচ্ছে মানকার্স, JM মানকার্স, টপোলজি জেমস মানকার্স, টপোলজি প্রথম বই জেম মানকার্স। আমিও তোমাদেরকে রেফার করে, এটা আদতে এটা থেকে পড়াই না, আমি নোট দিয়ে দেই, সমস্ত কিছু A to Z লেখানো হয়। টপোলজির এর পরের যে বইটা আছে সিমন্স,
সিমেন্সের বই, মানকার্সের মতোই, GF সিমন্স, এগুলো সব দেখবে বুকলে মানে সিলেবাসের নিচের দিকে লেখা আছে, দুটোই বইয়ে লেখা আছে। টপোলজির দেশি রাইটারের বই খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। টপোলজির জন্য আমি যে বই রেফার করি বা পড়ি মাঝে মাঝে এই বইটা, KD যোশী, খড়গপুর IITর স্যার, জেনারেল টপোলজি, KD যোশী। টপোলজির আমি যে স্যারের কাছে পড়েছিলাম শোভাকর গাঙ্গুলি, দেখলে শোভাকর গাঙ্গুলি, এই যে শোভাকর গাঙ্গুলি, BC চ্যাটার্জি, মিহির অধিকারী, উনাদের বই। কিন্তু এই বইটা আর পাওয়া যাচ্ছে না, এটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে। বইটা যে হাইফাই বই তাও নয়, সেই জন্য আর খোঁজারও চেষ্টা করি না বইটা। এছাড়া টপোলজির পরের দিকে আমি একটা বই পেলাম, যে বইটার নাম হচ্ছে পণ্ডির, সুধীর কুমার পণ্ডির। এই বইটা মনে হলো যে ছেলেপেলেগুলো বুঝতে পারছে, তো এই বইটা আমি তোমাদেরকে কিনতে বলি, যে সুধীর কুমার পণ্ডিরের বইটা তুমি নাও। নেওয়ার পর তোমার মনে হবে হ্যাঁ স্যার একদম পাতি বাংলা ভাষায় যেরকম লেখা থাকে ওরকম টাইপের লেখা আছে, ভালো লাগছে, পড়তে ভালো লাগছে। তো সুধীর কুমার পণ্ডিরের বইটাকে আমি রেফার করছি। ইভেন এর সঙ্গে যা যা আনুষঙ্গিক নোট ফোট লাগবে সব আমি তোমাদেরকে দিয়ে দেবো। ইতিমধ্যে টপোলজির আরও কিছু বই টই বেরোচ্ছে, তার মধ্যে কুমার সেন স্যারের একটা বই আছে, টেকনো পাবলিকেশন থেকে ওই বইটা বের করেছে। কিন্তু ওই বইটা যে হাইফাই বই তা নয়। আমাকে বইটা স্পেসিমেন কপি হিসেবে পাঠালো, পাঠানোর পর কোথায় রাখলাম বইটা, সেটা আবার দেখছি যে খুব যে হাইফাই বই তাও না, আমি খুঁজে পাচ্ছি না এটা, বইটা দেখিয়ে দেবো তোমাদেরকে বা ছবি তুলে পাঠিয়ে দেবো, ওটা একটা নিতে পারো। আর আমার কাছে নোট আছে, সেই নোটগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যেমন নোট বলতে টপোলজির নোট বলো বা যে কোনো সাবজেক্টের নোট বলো না, সব নোট আছে। বিশেষ করে সেমিস্টার 6-এর ম্যাট্রিক্সের বই বললাম তোর বাবা, ইসমাইল হকের বইটা বললাম তো, এটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস। ম্যাট্রিক্স স্পেসে আমি চ্যাপ্টার ওয়াইজ আমার নিজেরই PDF আছে, চ্যাপ্টার ওয়াইজ এগুলো একদম নিজস্ব ভাষা দিয়ে আমার মতো করে লিখেছি। তো এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাট্রিক্স স্পেসের নোট। কি হলো, চ্যাপ্টার ওয়াইজ ম্যাট্রিক্স স্পেসের যে নোটগুলো আছে সেটা হচ্ছে এগুলো। একদম আমার নোটটা তোমরা আগে পড়বে, তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে ইসমাইল হকের বইটা তোমরা পড়বে, ঠিক আছে? ইসমাইল হক ম্যাট্রিক্স স্পেসের জন্য ইসমাইল হকের বইটা বললাম। ইসমাইল হকের বইটা কোথায় রাখলাম কি জানি, ম্যাট্রিক্স স্পেসের জন্য ইসমাইল হকের বই এটা, ঠিক আছে? আর কি ছবি তুলে পাঠাবো। আচ্ছা, এটা আমার নোট, এই নোটটা তোমরা ম্যাট্রিক্স স্পেসের জন্য পেয়ে যাবে। আমি যেটা আরো বেশ কিছু বই লেখার মতো করে আমি তৈরি করেছিলাম, ম্যাট্রিক্স স্পেসের প্রত্যেকটা নোট এরকম করে আছে। প্লাস আমরা যেটা পাবো এরপরে কমপ্লেক্স অ্যানালাইসিসের খুব সুন্দর নোট আছে আমার কাছে। সেই নোটটায় অনেক কিছু মডিফাই করারও দরকার আছে, কিন্তু দারুণ নোট, দারুণ। কমপ্লেক্স অ্যানালাইসিস ওয়ার্ড ফাইল, দেখো এটা কমপ্লেক্স অ্যানালাইসিস, একদম আমার নাম দিয়ে লেখা আছে, মানে এটা আমার কোনো কিছু, কেউ হয়তো আমার নোটটাকে টাইপ করে নিতে পারে, কিন্তু এটা আমারই নোট, এটা আমি আগে ফার্স্ট লিখেছি। কারণ বই তৈরি করব বলে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, ম্যাট্রিক্স স্পেসের বই পাবলিশ করব বলে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে ইসমাইল দা একদিন বলছে ম্যাট্রিক্স স্পেসের বই আমার বেরোচ্ছে, একটু দেখিস। তা আমি আবার আমার কাছে এসেছিল, তো ইসমাইল দা আবার ম্যাট্রিক্স স্পেসের আমার নোটটাকেও দেখলো যে এইভাবে করে বের করছি। তো যাই হোক, তারপর ও যেহেতু বই বের করছিল, তারপর আমি বললাম যে আমি তাহলে আর করছি না, তুমি তাহলে বইটা বের করো, সবার উপকার হবে। তো এটা হলো কমপ্লেক্স অ্যানালাইসিসের নোট। কমপ্লেক্স অ্যানালাইসিসের নোটটাতে আমি কি করেছি, বেশ কিছু যেগুলো আমার দরকার হবে ছবির মতো করে ক্রপ করেছি। এমনকি ইউটিউব থেকে ভিডিও দেখাতে গেলেও সেই ভিডিওগুলো আমি এখান থেকে তোমাদেরকে দেখাতে পারবো। বিশেষ করে ধরো কথা বলছি,
যে কোনো মানে কিছু কিছু ভিডিও লিঙ্ক এখানে আছে, বোঝানো যায় বলে। এটা হচ্ছে ভিডিও লিঙ্কটা আছে, মানে এটা যদি আমি ক্লিক করি তাহলে ডাইরেক্ট ভিডিওটা ওপেন হবে মেবি। হ্যাঁ শিওর, হওয়া উচিত। ঠিক ইউটিউব থেকে ভিডিও লিঙ্কটা চলে আসবে। ঠিক আছে, তো যখন পড়াবো তখন বলে দেবো কি আছে না আছে। এই গেল, এটা কমপ্লেক্সের নোট। আমি গ্যারেন্টি দিচ্ছি যে এর বাইরে আমার কোনো কিছু পরীক্ষার সময় আসবে না, এর বাইরে আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এর বাইরে আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। টপোলজিরও ওরকম নোট আছে, টপোলজির ক্লাস নোট আছে, পুন্ডিরের বইয়ের যে নোটটা আছে সেটা আছে। তো টপোলজির নোটগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, এগুলো টপোলজির নোট। টপোলজির এরকম A to Z ক্লাস নোটগুলো আছে। তারপরে এমএনএম স্যার যে বইটা আমাদের, মানে এমএনএম স্যার বলতে যে স্যার আমাদেরকে পড়িয়েছিলেন, ওনার তো নিজস্ব কিছু নোট আছে, সেই নোটগুলো আমার খাতা দেখে সব টাইপ করা আছে। ওই নোটগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। কনফিউজড হয়ে যাবে কি পড়বো স্যার আর কি ছাড়বো, এরকম একটা ব্যাপার। কিন্তু এইটুকু বলতে পারি, তোমরা নোটগুলো পাওয়ার পর তোমার মনে হবে যে হ্যাঁ স্যার এবার বেটার লাগছে। তো এই সমস্ত নোটগুলো আছে। আমি নোটটা দিয়ে দিলাম, আমার সিলেবাস শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু আমি লিখে দেবো, সব কিছু ধরে ধরে লিখে দেবো। আগের বার যা পড়িয়েছি এবার বেটার পড়াবো, এইটুকু বলতে পারি। টপোলজি নিয়ে আমার খুব একটা বলারও কিছু নেই। টপোলজি তোমার যদি মনে হয়, বারবার বলছি যে স্যার সেটিনারটা না দারুণ লাগতো, লিমিট পয়েন্ট কী জিনিস সেটা খুব ভালো লাগতো, ওপেন সেট ক্লোজ সেটের কনসেপ্টগুলো দারুণ লাগতো, কন্টিনিউটিতে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ঠিকঠাক লাগতো, কন্টিনিউটি কখন কন্টিনিউয়াস হবে কখন কন্টিনিউয়াস হবে না, ইউনিফর্ম কন্টিনিউয়াস, এই সব কনসেপ্টগুলো ভালো লাগতো। সিকোয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, দারুণই লাগতো। তাহলে তুমি টপোলজি নাও, তুমি ইন্টারেস্ট পাবে, অন্যরকম লাগবে, মনে হবে যে একটা সাবজেক্ট পড়ছি যেটা বিভিন্নভাবে ভাবা যায়। এবার কি হয়, সাবজেক্ট মোটামুটি ঘাটতে 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 আরও বেটার শিখছো ফিউচারে, এটা হয়। কিন্তু এমন যেন না হয় কনসেপ্ট নেই স্যার আর ভুল ভাল লিখে ভর্তি করে দিচ্ছি, আমি একটা লাইনের পরের লাইনটা আমি লিখতে পারি না, ভুল লিখি। যদি মুখস্থ থাকে তাহলে লিখতে পারবো, আর মুখস্থ না থাকলে লিখতে পারবো না, একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে লিখতে পারবো না, তাহলে টপোলজি তোমার জন্য টাফ। 18 নাম্বার থেকে 20 নাম্বার পাওয়াটাও টাফ। যে আমি পরের লাইনটা কি লিখবো সেটা বইয়ের লাইনটাই লিখতে হবে আমাকে, আমার নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নেই, তাহলে তুমি নিও না, বাদ দাও, ছেড়ে দাও, তাহলে অন্য কিছু নাও, অ্যাডভান্স মেকানিক্সটা নাও। অ্যাডভান্স মেকানিক্স নিলে যে অ্যাডভান্স মেকানিক্সে তুমি বিশাল কিছু পণ্ডিত হয়ে যাবে তাও না, কিন্তু একটা দুটো কোশ্চিন কমন পেয়ে গেলে হয়তো পাস করা যাবে। আর অ্যাডভান্স মেকানিক্স মানে এমনি ডিনামিক্স মেকানিক্সের যে অ্যাডভান্স, তো ডেরিভেশন থাকবে ওখানে, বড় বড় ডেরিভেশন থাকবে, খুব ইন্টারেস্টিং তা বলছি না, আমি নিজের সাবজেক্টটা অতটা জানি না তবু বলছি, মানে অয়নের সঙ্গে কথা বলেও বলছি যে খুব ইন্টারেস্টিং তাও নয়, কিন্তু পাস যদি করে যাও, আমি ফিউচার আমি স্যার আমার দরকার নেই, আমার টপোলজি নিয়ে রিসার্চ করার কোনো দরকার নেই, আমি পাস করে যেতে চাইছি, সামনেই আমার বিএ স্যার একদম রেডি হয়ে আছে, এঙ্গেজমেন্ট হয়ে আছে, ওরা বলেই দিয়েছে যে যদি পাস না হয় তাহলে বিএ নাকি ভেঙে যাবে, বলে দিয়েছে, সব রেডি করে রেখেছে এঙ্গেজমেন্ট করে। তাহলে তুমি অ্যাডভান্স মেকানিক্স নাও, বুঝতে পারছো? রিস্ক নিও না, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কে কি বলছে? এস কুমার সেন স্যারের বুকটা, এস কুমার সেনের বুকটা না আমি দিয়েছে আমাকে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এক্ষুনি, বইগুলো ঘেটে আছে, বইগুলো ঘেটে আছে, আমি খুঁজে পাচ্ছি না। এস কুমার সেনের টপোলজির বই, ভালো বই ওটা, মানে অন্য মানকার্সের বইয়ের মতোই মোটামুটি। ওকে, তো এটা গেল আমার বেসিক জায়গা, আর তেমন কিছু বলার নেই। আর তোমরা যদি বলো যে স্যার আমাকে অ্যাপের মধ্যে কিভাবে অ্যাড হব, বারবার তোমাদেরকে বলছি তবু তোমরা অ্যাড হচ্ছ না, তো কি করা যাবে আর? অ্যাপের মধ্যে যাবে, দুটো তিনটে কোর্স আছে, ব্যাচ আছে, ব্যাচে হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আর এটা হচ্ছে টপোলজি বলে লেখা আছে। টপোলজির ব্যাচ হচ্ছে টপোলজি 24 মানে 2024 বলে তাই লিখেছে, আগে যেহেতু টপোলজি ছিল তার জন্য। ম্যাট্রিক স্পেস, সেখানে ম্যাট্রিক দিয়ে 24, কমপ্লেক্স দিয়ে 24, ব্যাচ কোড দিয়ে পাঠাবে। এমন কেউ আছো যে ম্যাট্রিকের ব্যাচ কোড পাঠিয়েছো, আমি ওটা চেক করবো অবশ্য, কিন্তু কমপ্লেক্সের ব্যাচ কোড পাঠাওনি,
তার মানে ম্যাট্রিকে দেখো বেশি জন আছে, কমপ্লেক্সে একটু কম জন আছে, 10 জনের ডিফারেন্স আছে। মানে সে হয়তো ভাবছো যে ম্যাট্রিক্সই সব কিছু হবে, না, ম্যাট্রিকেরগুলো ম্যাট্রিকে পাবে, কমপ্লেক্সেরগুলো কমপ্লেক্সে পাবে। ওকে, এইভাবে করে ব্যাচ। আমি একটা পাঠিয়েছি, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম হ্যাঁ যে হ্যাঁ, ওই একটা। আমি বলেছি, এবার তোমাদেরকে আমি এটা চেক করে নেবো। তো ম্যাট্রিকেরগুলো তুমি এখানে পাবে, কমপ্লেক্সেরগুলো তুমি এই আইকনে পাবে, টপোলজিগুলো তুমি এখানে পাবে, ডিফারেন্সিয়াল জিওমেট্রিগুলো তুমি এখানে পাবে। আমি আবার বলছি, যেটা তোমার যে সাবজেক্ট তোমার চুজ করতে ইচ্ছা করছে তুমি সেটাই নাও, কোনো বাধা নেই, তুমি পাস করে যাও, ভালো রেজাল্ট করো, ব্যাস, আর কিচ্ছু চাই না রে বাবা, ওইটুকুই যথেষ্ট। কারণ এরপরে এরপরে আমার যে কোর্সগুলো আছে না, কোর্সগুলোতে আমি দেখছি বেশ কিছু জন কোর্সটা পারচেস করে নিচ্ছ। এখানে কোর্স আছে, সেই কোর্সগুলো ম্যাট্রিকের কোর্স আছে, রিমেনের কোর্স আছে, সব কোর্সগুলো আছে। অনেকজন দেখছি যে কোর্সটা পারচেস করে নিচ্ছ। তাহলে কোর্স যদি পারচেস করে নাও তাহলে সেটা তুমি ইন্ডিভিজুয়াল আলাদা করে ভাবো, তাহলে লাইভ ক্লাসটা কিন্তু করতে পারবে না। কেউ বলছে স্যার কোর্স পারচেস করে নিচ্ছি, আমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারবো? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু আমি লিঙ্কটা পাঠাচ্ছি সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা উচিত না, তাই না? তো কোর্সে যদি পারচেস করে নাও তাহলে মিনিমাম একটা কস্ট দিয়ে, মিনিমাম একটা প্রাইস দিয়ে তুমি পারচেস করে নিলে, তুমি যদি পরপর দেখে নাও, পাস করে যাবে। কিন্তু সেই নিজের জ্ঞানে দেখার ক্ষমতাটা থাকার দরকার, তবেই পাস করবে। নিজের জ্ঞানে দেখার ক্ষমতা আছে তো, যদি থাকে তুমি নাও, কোনো অসুবিধা নেই। তাতে আমার কোনো আপত্তি নেই যে স্যার কোর্স নিয়ে নিয়েছি আমি পড়বো না। আমি যে ঠিক আছে কোর্স নাও, কিন্তু তাহলে ব্যাচে থেকো না, ব্যাচে থেকো না। আর যদি মনে করো যে স্যার কোর্স নিয়ে নিচ্ছি আর ব্যাচেও থাকবো, তাহলে ব্যাচে লাইভ ক্লাসের জন্য আলাদা করে ফিস দিতে হবে। ওকে, যেমন এবার তোমাদেরকে আমি বলেই রাখি, বিশেষ করে আমাদের WBSLSটির কোর্সটা চলছে, সেটাতে প্রচুর রেসপন্স আছে, তোমরা ভাবতে পারবে না। সেমিস্টার 1-এর একটা কোর্স আছে, সেই সেমিস্টার 1-এর কোর্সে সেখানে আমার কাছে পড়ে না, এরকম অনেকজন আছে পড়ে না এমনিতে, কিন্তু এই কোর্সটা ওরা পারচেস করে নেয়, কারণ এখানে পরপর ভিডিও লেকচারগুলো ওরা পেয়ে যায়। বেশ কিছুজন কোর্সগুলো পারচেস করে নেয়। ইভেন আমি তোমাদেরকে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের, এটা খুব খুশির খবর অবশ্য আমার কাছে, বিশাল বিশাল খুশির খবর মনে হচ্ছে যেন। সেটা কি না, একটা দেখো এইদিকে দেখো, একটা আমার ফটো ফ্রেম দেখতে পাচ্ছ, একটা ফটো ফ্রেম আছে দেখো, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নিচের দিকে দেখো সৌরভ গাঙ্গুলি লেখা আছে, দেখো আছে, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি আর মুকুল রস্তোগি হ্যাঁ কো স্যার। ফাউন্ডার, দেখতে পাচ্ছ? এই ফটো ফ্রেমটা 7 দিন আগে এসছে, ঠিক আছে? থ্যাংক ইউ বলে ফর দ্য পার্টিসিপেন্ট ইন আওয়ার বার্থডে সেলে এটা পার্টিসিপেট করার জন্য এটা এসছে। এবার আমি হচ্ছি ওদের যে এটা আছে, মানে পুরো ক্লাস প্লাসে যা আছে, আমি টপ 5 এডুকেটরের মধ্যে ছিলাম। 10 জনের মধ্যে আমার 5 নম্বরে নাম ছিল, টপ 5 এডুকেটর, যে কিনা 26 জানুয়ারিতে 26 জানুয়ারিতে প্রচুর কোর্স সেল করেছে। তার মধ্যে WBSLSটির কোর্সটাই প্রচুর সেল হয়েছে, 200 থেকে 250 জন শুধু ওই কোর্সটা পারচেস করেছে ওই দিনে। আমি টপ 5 এডুকেটরের মধ্যে আছি, বুঝতে পারছো? বাকি সাবজেক্টগুলো ছেড়ে দাও, শুধু একটা সাবজেক্টের কথা বলছি, এইটা শুধু এইটার কথা বলছি, WBSLSটি। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য একটা নোটিফিকেশন এসছে, 3 তারিখে ওদের এক্সাম আছে, তো তখন এরা সবাই পারচেস করেছিল, তো ওই জন্য এই সবগুলো দিয়েছে। তো কিছু তো একটা কোয়ালিটি আছে রে বাবা, তার জন্য দিয়েছে, তাই না? সেটাই, অ্যাকচুয়ালি এটা দেখে বেশ ভালোই লাগলো, আমার সব লোগো টোগো দিয়ে আমার নাম দিয়ে দেওয়া আছে, তো দেখে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এই গেল। এবার তোমাদের আর কোনো কোয়েরি আছে, ডাউট আছে, আর কিছু আছে রে বাবা? আছে? শিডিউলটা না, বেশ কিছু জন বলছো যে স্যার শিডিউলটা কিভাবে মেনটেন করা হবে। শিডিউলটা মেনটেন করা হবে বলতে টাইমটা দেখো, টাইম
মানডে 8:30 AM সকালবেলা টপোলজি পড়াবো, মানডে 8:30 PM ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াবো। যাদের দুটোই থাকবে তারা দুবার পড়বে। টুইসডে 6টা PM ম্যাট্রিক্স স্পেস পড়াবো, ওয়েডনেসডে 5:30 টপোলজি পড়াবো, থার্সডে 8:30 AM সকালবেলা ম্যাট্রিক্স স্পেস পড়াবো, 8:30 AM কমপ্লেক্স অ্যানালাইসিস পড়াবো। আর মাঝে মাঝে কমপ্লেক্স অ্যানালাইসিস আমি এই স্যাটারডের ক্লাসটাতে করাবো, CC13 লিখেছি। সো কমপ্লেক্স অ্যানালাইসিস একদিন পড়লেই হয়ে যায়, কিন্তু তবুও আমি এবার এটা বেশি এফোর্ট দেবো, কারণ যারা ম্যাট্রিক্স স্পেসটাকে ভয় পাও তারা কমপ্লেক্স অ্যানালাইসিস দিয়ে পাশ করে যাবে, কারণ ওটা তো দুটো একসঙ্গে আছে কিনা, তো সেই জন্য ওই কমপ্লেক্স অ্যানালাইসিস দিয়ে পাশ করে যাবে, সেইভাবে আছে। আর কোর্স প্যারালালি একসাথেই পড়াবে? সব সব যেমন যেমন লেখা আছে ওরকম করাবো, কোনো চেঞ্জ করব না। স্যার দুটো কি ইন্টার রিলেটেড? না, কমপ্লেক্স একদম আলাদা জিনিস। কমপ্লেক্স যখন পড়বে তখন তোমরা বলবে যে স্যার দারুণ লাগছে, স্যার এই খুব ইন্টারেস্টিং লাগছে, অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে, ওটা কমপ্লেক্সে বলবে প্রথম দুটো তিনটে পরে। ম্যাট্রিক্স স্পেস বলবে স্যার কী হচ্ছে স্যার, বুঝতে পারছি না, কোনো কিছু বুঝতে পারছি না। আর ম্যাট্রিক্স স্পেস যত এগোবে তখন বলবে স্যার কমপ্লেক্সটা কিছু ছিল না, স্যার এটা বড্ড ইজি সাবজেক্ট বলবে। আর ম্যাট্রিক্স স্যার এবার সাবজেক্টটা অন্যরকম স্যার, অদ্ভুত লাগছে, ফিলিংসটা ভালো হচ্ছে। সেম জিনিস টপোলজিতে হবে, তো এর ফিলিংসটা ভালো হবে, যত এগোবে সাবজেক্টটা ফিলিংস ভালো হবে, এর ফিলিংসটা ভালো হবে। কিন্তু কমপ্লেক্সে পরের দিকে মনে হয় হ্যাঁ খুব ইজি স্যার, এটা পেরে যাবো। কিন্তু এই খুব ইজি বলে অনেকে ফেল করে যায়, যেমন তোমরা এলপিপিতে ফেল করো। এবার এলপিপিতে সাপ্লি পাবে তোমরা সবাই? এলপিপিতে তোমরা সাপ্লি পাবে? বলছি স্যার একটা কথা বলবো। হুম এলপিপিতে এবারে যে টু ফেজ মেথডটা দিয়েছিল না, হুম ওটা দেখলাম বইয়ের একটা অঙ্ক কিন্তু প্লাস মাইনাসে চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের অঙ্কটা প্রচুর বড় হয়েছে, সাথে আবার মানে আমাদের কয়েকজনের এক অ্যান্সার বেরিয়েছে, আদার্স আর কয়েকজনের আলাদা অ্যান্সার বেরিয়েছে। তো বইয়ের সাথে মিলিয়ে দেখলাম যে বইয়ে যেটা জেড এর মান, তো ওই জেড এর মানটা আলাদা দেওয়া আছে। তো থাকতে পারে। তাহলে আমাকে কি নাম্বারটা দেবে? মানে তোমার অ্যান্সার মিলেছে কি? না, বইয়ের সাথে তো কারোরই অ্যান্সার মেলেনি। আবার আমাদের বইয়ের সঙ্গে অ্যান্সার মিলিয়ে কি করবে? বইয়ের বই সিগনেচার মানে আলাদা আছে। আমার কথা শোনো, বইয়ের সঙ্গে অ্যান্সার মিলিয়ে তুমি কি করবে বলো? বইয়ের সঙ্গে অ্যান্সার কেন মেলাতে চাইছো? বন্ধুদের যাদের অ্যান্সার মিলে মানে আনসারটা ভেরিফাই করার জন্য। কত এসছে বলো? আচ্ছা, কে বললে? রাহুল বললে, এটা কে বললে? রাজ বললে। রাজ কত অ্যান্সার? আমার তো সৌমিত্র স্যার বই আছে, কিন্তু ঘোষ চক্রবর্তী বই একটা বন্ধু দেখিয়েছিল সেম অঙ্ক। কত? 64 বাই কত ছিল, 61 বাই কত ছিল অ্যান্সার? আমার বইটা নেই আমার কাছে। 64 বাই কত যে অ্যান্সারটা বলছে ওখানে দেখুন জেড এর মান আলাদা দেওয়া আছে। আমাদের কোয়েশ্চেনে জেড এর মানে জেড এর যে এটা 2x প্লাস x2 মাইনাস x3 দেওয়া আছে, বইতে মনে হয় প্লাস x3 দেওয়া আছে, মানে এরকম কিছু ইন্টারচেঞ্জ হয়ে গেছে। ওকে শোনো, আমার কথা শোনো। যেটাই হোক x3 ভ্যালু 0 এসে গেছিল, তো x1 আর x2 দিয়েই অ্যান্সার আসছে, তো আলটিমেট 64/21। মেবি হতে পারে, যদি অ্যান্সার না মেলে নাম্বার দেবে না। লাস্টে প্লাস থাক, z এর লাস্টে প্লাস থাক বা মাইনাস, সেই তো x3 টা 0ই হয়ে যাবে। x3 তো কোনো কাজে লাগবে না, তো প্লাস থাক বা মাইনাস থাক, z এর ভ্যালু তো x1 আর x2 দিয়েই হবে। তাহলে ঠিক আছে, ওটাই তাহলে তোমার ইয়ে হবে না, কি বলে, অ্যান্সার যদি না মেলে নাম্বার দেবে না। পার্ট মার্কিং দিতে পারে, সে দয়া করে দেবে না। পার্ট মার্কিং এর আশা তোমরা করছো কেন? এলপিপিতে পার্ট মার্কিং টু ফেজের অঙ্ক পার্ট মার্ক থাকবে না? হ্যাঁ, টু ফেসের মেথড। টু ফেজের অঙ্ক ফেজ 1 এর জন্য তো আর ফেজ 2 এর জন্য আলাদা মার্ক থাকা উচিত। ওরকম কোনো ব্যাপার নেই। ধরো তোমাকে বললো যে সিমপ্লেক্স মেথডে সলভ করো, হ্যাঁ, বাই ইউজিং ডুয়ালিটি, তাহলে সিমপ্লেক্স মেথড দিয়ে অ্যান্সার করতে হবে। তুমি বলো স্যার ডুয়াল বের করার জন্য নাম্বার দেবে না, তো ডুয়ালিটি ইউজ করে তোমাকে সলভ করতে বলছে। তোমাকে যদি বলতো ফাইন্ড ডুয়াল অফ দিস প্রবলেম অ্যান্ড হেন্স সলভ ইট, তার ডুয়ালের জন্য কিছু নাম্বার আর সলভ করার জন্য কিছু নাম্বার। পার্ট মার্কিং দিলেও সেটা দয়া করে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার এরকম দেবে। তো এলপিপিতে তোমরা কি করেছো আমি জানি না। এলপিপির লাস্টের দিকেও আমি বারবার বলছিলাম যে প্র্যাকটিস করো, বারবার বলেছিলাম প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, যাই হোক, এই শিডিউলটাকে আমরা স্ট্রিক্টলি ফলো করছি, যে প্রান্তেই থাকুক না কেন আমি এই শিডিউলটাকে ফলো করবো, এই শিডিউল অনুসারে পড়াবো। ওকে, আশা করি আর কোনো কোয়ারি থাকার কথা নয়।
বইয়ের লিস্ট অফলাইন ক্লাস স্যাটারডে করে অফলাইন হবে। কালকে যদি তোমরা অফলাইনে আসতে চাও আমি কালকে অফলাইন করাবো, কিন্তু কালকের যে সমস্যাটা সেটা হচ্ছে পরশুদিন 11 তারিখে আইআইটি জ্যাম আছে, সেই জন্য একটা সমস্যা। বেসিক ফিজিবল সলিউশনের একটা অঙ্ক ছিল, ওটা আমি সব ঠিক করেছি, শুধু অ্যান্সারের জায়গায় মাইনাস লিখে চলে এসেছে। এইটা কোনোদিন নাম্বার দেবে না, ইম্পসিবল, এটা নাম্বার দেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে মাইনাস প্লাসের পার্থক্য মানে বিশাল বড় পার্থক্য, ওটা আমি তোমাদেরকে বেশ কতবার করে বলি। মাইনাস প্লাসের পার্থক্য মানে ধরে নাও তোমার অ্যান্সার আসা উচিত ছিল +10, তোমার এসছে -10। এত দূরের অ্যান্সারের পার্থক্য হলে কোনোদিন নাম্বার দেবে না। 10 আসা উচিত ছিল, তোমার 9 এসে কাছাকাছি যেহেতু আছে তাহলে কিছু নাম্বার দেওয়া উচিত, এই সেন্সে কিছু নাম্বার দেওয়া উচিত, এটা দেওয়া উচিত না, তাহলে এটা দেবে না, ধরে নাও দেবে না, সত্যি কথা বলতে দেবে না। ওকে, তো সেই নিখুঁত সেই পারফেক্ট একটা এমসিকিউ ছিল যে ওখানে না একটা বেসিক ফিজিবল সলিউশন দেওয়া ছিল, মানে দুটো ইকুয়েশন ছিল, 5টা ভেরিয়েবল ছিল, আর যে সলিউশনটা দেওয়া ছিল 1 হাফ 0 0 0। তো ওটা দুটো অপশন দিয়েছিল, একটা মানে বাকিগুলো তো পাবে না, তো দুটোর মধ্যে একটা ছিল বেসিক ফিজিবল সলিউশন আর একটা ছিল ডিজেনারেট সলিউশন। তো আমার মানে অনেকে বলছিল যে ওটা যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে তো সেই জন্য নাকি ওটা ডিজেনারেট হতো। তো স্যার ওটা একটু কনফিউশন আছে, ওটা একটু বলে দেবেন? কোশ্চেন কি আছে? নট বেসিস আছে, বইয়ের লাস্ট পেজে আছে, দেখ বইয়ের লাস্ট পেজে আছে নট বেসিস সলিউশন। নট এ বেসিক সলিউশন হবে, কারণ ওটা রেসপেক্টে আপনি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করতে বলেছিলেন, ওটা 0 চলে এসেছে, তাহলে নট এর বেসিক সলিউশন। ব্যাস, উত্তর পেয়ে গেছো মধুরিমা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। শোনো, আমি এটা জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, এবার আমি ভাবছিলাম ম্যাট্রিক্স পেজটা পড়ালেও আমি 8 ঘন্টা পড়াতে পারবো। আমি আজকে থেকে ক্লাস শুরু করছি না, ভাবছিলাম পড়াবো, তো নেক্সট দিন থেকে ক্লাস শুরু করছি, যেখানে আমরা স্যাটারডে মানে কালকে আমি তাহলে অফলাইন পড়াবো না, অনলাইনেই পড়াবো। 3টের সময় একদম ম্যাট্রিক্স পেজ শুরু হবে। প্রথম টপিক ম্যাট্রিক্স পেজ হওয়া উচিত। টপোলজিটা প্যারালালি শুরু করব, তার কারণ হচ্ছে টপোলজি তো হিউজ সিলেবাস, টপোলজি যদি অল্প টাইম দিয়ে পড়াই লাস্টের দিকে বিশাল চাপ হয়ে যায়। তো টপোলজি যাদের আছে, যারা এখনও ডিসাইড করতে পারছো না কিন্তু কলেজ বলছে যে হ্যাঁ দিতে পারে, তারাও কিন্তু জয়েন করতে পারো যেদিন যেদিন টপোলজি ক্লাস হবে। তার মানে স্যাটারডের পরে মানডে সকালবেলা টপোলজি ক্লাস হবে, আর সত্যি সত্যি ওটা টপোলজি ক্লাসটা আমরা একদম সাবজেক্টে ঢুকে যাব। ডিফারেন্সিয়াল জিওমেট্রি বিকালবেলা হবে, সাবজেক্টে ঢুকে যাব। ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে যদি কেউ আমার উপর ভরসা করতে পারো, ভালো একটা সাবজেক্ট, এখান থেকে নাম্বার কিন্তু পাওয়া যাবে। যারা যারা আমার পড়ানোটাকে পছন্দ করো তারা ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিতে পারো, ভরসা করতে পারো, দ্বিধায় ভরসা করতে পারো, কোনো চাপ নেই। কলেজ যদি না দেয় তাহলে কিছু করার নেই, কলেজ যদি দিয়ে দেয় ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়ো, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কারণ এই সাবজেক্টটা আইনস্টাইন ভেবেছে, ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা ভেবেছে আইনস্টাইন, থিওরি অফ রিলেটিভিটির যে কনসেপ্টগুলো সেইগুলো, তা আইনস্টাইন যে সাবজেক্টটা ভেবেছে সেটা আমরাও একটু পড়ি না, কি আছে দেখা যাক। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্ত। আমি বাকি বইয়ের যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে, এক্ষুনি ছবি তুলে পরপর দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো বলো স্যার, বলছিলাম যে ইলিপসের এক্সট্রিম পয়েন্টগুলো কি হবে, মানে ওইটার বাউন্ডারির সব পয়েন্টগুলো? ইলিপসের এক্সট্রিম পয়েন্টগুলো বাউন্ডারি? হ্যাঁ, মানে অপশন দিয়েছিল যে বাউন্ডারির সব পয়েন্টগুলো না 0, A 0, B ওই পয়েন্ট, মানে 3টে পয়েন্ট দিয়েছিল। না, ইলিপসের প্রত্যেকটা পয়েন্টই বাউন্ডারি, সমস্ত পয়েন্টগুলো। স্যার ওখানে সাথে x greater than equals to 0 আর y greater than equals to 0 লেখা ছিল। x greater than equals to 0 আর y greater than equals to 0 ইলিপস। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে একটা একটা অপশন ছিল। ফার্স্ট কোয়াড্রেন্টটা ইলিপসের ফার্স্ট যে কোয়াড্রেন্ট সেটা, তাই তো? মনে করো এটা আমার ইলিপস, তো এই ইলিপসের আমার যদি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের গল্প আসে তাহলে এর বাউন্ডারিটা গেটার ইকুয়াল টু থাকলে এটা হবে, তার সঙ্গে সঙ্গে এটা হবে। হ্যাঁ স্যার এই অপশনটা ছিল। ব্যাস এটাই হবে। ওকে চলো স্টপ করে দিচ্ছি আজকে।